ভাইয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনার উদ্যোগটা শুরু কিভাবে হলো? এই খামারের ধারণা মাথায় এলো কিভাবে? সত্যি কথা বলতে আসলে আমাদের এই গ্রামের পাশে আরও অনেক উদ্যোক্তা আছে, ওখানে আমরা মানে গিয়ে ওখানে দেখছি, ওখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা নিছি। তারপর আমরা ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু শিখছি, শেখার পর থেকেই আমরা একটা আগ্রহ জাগলো। তো চিন্তা করলাম যে চাকরির পাশাপাশি এ ধরনের মাছের এবং এই মুরগি এবং হাঁসের এই ধরনের একটা যদি আমি ব্যবসা করি, তাহলে দেখা যাচ্ছে আমি চাকরির পাশাপাশি কিছু আমি ইনকাম করতে পারবো। ঠিক আছে, তো এই মূলত হলে গিয়ে আমরা যারা পাশে যারা উদ্যোক্তা আছেন, যারা করতেছেন, ওদের থেকে আমি মোটামুটি একটা আইডিয়া দিয়েছি। এই খামারে যাত্রা শুরু করতে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কী ছিল? প্রথমে অনুপ্রেরণা বলতে ওই যে প্রথমে আমি বলছিলাম যে আমার আশেপাশে যে উদ্যোক্তা যারা করতেছে এগুলো, ওখানে আমি অনেকবার গেছি। আমাদের এখানে গ্রামের আশেপাশে যারা মুরগির খামার থেকে এই হাঁসের খামার যারা করছিলেন, তো ওদের আমি গিয়ে অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স নিয়েছি। নেওয়ার পরে তারপর আমি এই ইউটিউব চ্যানেলে অনেক কিছু শিখছি। তো এইগুলো দেখেই আমি মোটামুটি আমি একটা খামারে হয়েছি। এই যে মাছের চাষ থেকে নিয়ে তারপরে এই যে মুরগি এবং হাঁসের খামার আমি এগুলো চালু করছি। খুব কম টাকায় কি এই উদ্যোগটা শুরু করা যায়? আপনি ঠিক কত টাকা দিয়ে শুরু করেছিলেন? এটা আসলে এই আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কম টাকা দিয়ে কিন্তু শুরু করা সম্ভব। তো এখানে আসলে এখানে বর্তমানে তো খুব ক্রাইসিস চলতেছে সবারই, তাই চাইলে কেউ 5 অথবা 10,000 টাকা দিয়ে কিন্তু শুরু করা যায়। তো আমি আসলে এটা তেমন একটা বড় সড়ো করে করতে পারিনি। আমি প্রথমে 15 দিয়ে শুরু করছি, 15,000 দিয়ে শুরু করছি। জি। খামার করতে প্রথমবার কি কি জিনিস কিনতে হয়েছিল আপনার? খামার করতে প্রথমে মুরগির যে খানার পাত্র আছে, তারপর পানি পাত্র আছে, ওগুলো কিনছি। এরপরে নেট কিনতে হয়েছে যাতে এই কুকুর এবং বিড়াল এগুলো যাতে আক্রমণ করতে না পারে। তারপর ঝুড়ি কিনতে হয়েছে, এই যে কয়েল পাখির ঝুড়িগুলো কিনতে হয়েছে। তারপর কয়েল পাখির যে বাচ্চাগুলো কিনতে হয়েছে। তারপর হাঁসের বাচ্চা কিনছি। মুরগি মোটামুটি 2 মাসের বাচ্চা কিনছি, 1 মাস অথবা 2 মাসের বাচ্চা কিনছি। তো এগুলোর মধ্যে আমি স্টার্ট করছি আর কি। শুরুর দিনগুলোতে সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল এবং কিভাবে তা সামলিয়েছেন? শুরুর প্রথমে দিনগুলো বলতে আপনার প্রথমে দেখলাম যে এগুলো কেনার পরেই কুকুর এবং বিড়াল এগুলো খুব আক্রমণ করছিল। মোটামুটি একটা আমার মুরগি অলরেডি কুকুরে মেরে ফেলছিল। তারপর কাকে দেখলাম যে আপনার মনে করেন বাচ্চা যেগুলো আছে, বাচ্চাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল। তখন পরবর্তীতে আমি এগুলো নেটের ব্যবস্থা করছি। চারিদিকে যখন নেট ব্যবস্থা করে দিছি, তখন মোটামুটি আমার এই খামারটা সেভ হয়ে গেছে। প্রতিদিন খামারের জন্য কতটা সময় দেন? আসলে আমি তো চাকরি করি, আমি একটা জব করি। তো আমি আর্লি উঠি, সকালে আর্লি উঠেই প্রথমে ওদের এই যে ময়লা বিস্তার যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলি। তাই বেশি সময় লাগে না আসলে, এটা আসলে চেষ্টা থাকলে সম্ভব। তো এগুলো আমি সবগুলো পরিষ্কার করে তারপর খানা দিতে বেশি সময় লাগে না। মিনিমাম ধর না আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলেই হয়ে যায়। হাঁস মুরগি বা মাছ চাষে বিশেষ কোন সিজন বা সময়কাল সবচেয়ে গুরুত্বপূর্ণ? হাঁসের জন্য আসলে প্রথমে যদি হাঁসের জন্য বলি, তাহলে এটা আমরা শীতকালে হলো বেস্ট। শীতকাল হলো হাঁসের জন্য বেস্ট। আর ওই শীতকালে বিশেষ করে মুরগি কিন্তু খুব লোকআফটা করতে হয়, নাহলে মুরগি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছের ক্ষেত্রে যদি বলি,
মাছ কিন্তু আপনার শীতকালে আরও একটু পরিচর্যা করতে হয়। এগুলো এই যে যেমন চুন মারা থেকে নিয়ে, লবণ মারা থেকে নিয়ে, হ্যাঁ, আমি কিন্তু ওই যে কিনা যে ওষুধ যেগুলো আছে এগুলো আমি অ্যাপ্লাই করি না। আমি বিশেষ করে ওই চুন এবং লবণ এগুলোর উপর আমি বেশি মানে জোর দিই। পশু পাখি ও মাছের যত্ন নেওয়ার জন্য আপনার সেরা অভ্যাসগুলো কি কি? প্রথমে আমি বলবো যা শিখলাম ওখানে, প্রথমে ওখানে ওদের যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওদের যে খামার যেটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওদের বিষ্ঠাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু আমি খানা দিলাম তারপর চলে আসলাম এরকম হলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর ওদের যে খানা পাত্র যেগুলো আছে ওগুলো অবশ্যই মানে কি মাঝে মধ্যে সপ্তাহে 2 থেকে 3 বার গরম পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে ওগুলো সহজে ওদের রোগ আক্রান্ত হবে না। এই কাজ করতে করতে আপনি নতুন কোনো দক্ষতা শিখেছেন? হ্যাঁ, অবশ্যই। আগে তো আসলে এত কিছু আমি জানতাম না, আমি শুধু দেখে ভিডিও দেখলাম অথবা আশেপাশে যারা উদ্যোক্তা ছিল ওদের থেকে করে এগুলো শিখছি। কিন্তু আমি প্র্যাকটিক্যালি যখন করতে গিয়ে আমি অনেক কিছু শিখছি এবং কীভাবে এদের রোগাক্রান্ত থেকে বাঁচা যাবে, হ্যাঁ, এবং কীভাবে সুস্থ থাকবে এগুলো আমি মোটামুটি আয়ত্ত করতে পারছি। শুরুর সময় পরিবার বা আশেপাশে মানুষ আপনাকে কতটুকু সমর্থন দিয়েছে? এটা আসলে শুরুর সময় যেমন আমার মা অনেক আগ্রহ দেখাইছেন, ঠিক আছে। আমার ওয়াইফ আছে, উনি আমাকে বললো যে আপনি শুরু করেন, আপনার পাশে আমি আছি। হ্যাঁ, আর আমি তো ঘরে থাকি, সমস্যা না, আপনি তো জবে চলে যান, তো আপনি এগুলো নেন, আমি সমস্যা নেই, এগুলো আমি দেখে শুনে করতে পারবো। তো ওদের মানে আমার আম্মা এবং আমার ওয়াইফ এবং আমার ছেলে মেয়েরা আছে, ওরা মানে ওদের অনুপ্রেরণা দেখে তা আমি মানে খামারটা চালু করছি। তো ওদের এই আশান্বিত কথায় আমি এতটুকু আসতে পেরেছি। ধন্যবাদ। পশু পাখি বা মাছের রোগ মোকাবেলা করতে কোন ধরনের অভিজ্ঞতা হয়েছে আপনার? অভিজ্ঞতা বলতে আসলে প্রথমে আমি যখন এই মুরগি এবং হাঁস যেগুলো এবং কয়েল যেগুলো আমি নিলাম, তো এগুলো প্রথমে আমি আইডেন্টিফাই করতে পারি যে কোনগুলো অসুস্থ। তো পরে আমি ভিডিও দেখার পরে দেখলাম যে মানে কোন একটা জায়গায়, একটা উঁচু একটা জায়গায় লতা পাতা এগুলো ঝুলিয়ে রাখার জন্য। তো আমি দেখলাম যে ঝুলিয়ে যখন রাখলাম সবগুলো এসে খাচ্ছে, আবার কয়েকটা যে অসুস্থ এগুলো ঝিমানো অবস্থায়, তো আমার আইডেন্টিফাই করতে পারছে এই দুইটা অসুস্থ। তো ওই দুইটাকে আমি আলাদা একটা ঝুড়িতে আমি রাখছি, ঝুড়িতে রেখে এদেরকে মানে কি যেভাবে ওষুধ দিতে হয় ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী আমি ওইভাবে প্রেসক্রাইব করে ওদেরকে আল্লাহর মধ্যে সুস্থ করে ফেলছি। বাজারজাত করতে কখনো প্রতিযোগিতা বা প্রতিকূলতার মুখে হয়েছিল? প্রতিযোগিতা আছে এখানে, আসলে তো সবাই তো এই ধরনের খামার অনেক করতেছে। আর যেহেতু এটা গ্রাম, এখানে প্রতি ঘরেই হাঁস মুরগি এগুলো লালন পালন করা হয়, তো সেই হিসাবে প্রথমত একটু সমস্যা হয়। তো বিশেষ করে আমাদের পাশে একটা দৈনিক একটা বাজার হয়, ওখানে তেমন একটা সেল করা যায় না। আমরা যেখানে ওই সাপ্তাহিক মানে বাজার বসে ওখানে মোটামুটি ভালো সেল হয়। তো ওখানে মোটামুটি একটু রেট যদি একটু কমাই দেওয়া যায় তাহলে সেল হয়ে যায়, সমস্যা হয় না। নতুন উদ্যোক্তাদের জন্য এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে কি পরামর্শ দেবেন? ঠিক আছে, এখানে আসলে আমি তো এই ভিডিওর প্রথম থেকে অনেক কিছু বলে ফেলছি। আপনারা অবশ্য এই ভিডিওর প্রথমে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি প্রথম যেভাবে শুরু করছি, যেভাবে স্টার্ট করছি, যেভাবে পরিচর্যা করেছি এগুলো আমি তো ভিডিওতে বলেছি। তো এইভাবে আপনারা যদি আমার মতো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা যদি কোনো একটা যদি খামার করেন অথবা মাছের চাষ করেন, আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা দিন দিন উন্নতির দিকে ধাবিত হতে পারবেন। ভবিষ্যতে কি আপনার খামার আরও বড় করার পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই। আমার যেহেতু আমি এই খামারটা করতে গিয়ে মোটামুটি আমি
অনেকটা লাভ করেছি। তো আমি চিন্তা করছি যে আমার এই বাড়ির ছাদে অনেক স্পেস আছে, তো আমি এগুলো শিপ করে পরবর্তীতে আমি ওখানে নেওয়ার একটা চিন্তা ভাবনা করছি। আমি তাহলে দেখা যাচ্ছে যে আমি বড় শহর আরও অনেক মানে বড় আকারে করতে পারবো। বড় আকারে করতে পারলে মোটামুটি একটা লাভের আশা দেখব। নতুন উদ্যোক্তা যারা আছে, তো আমি আমার যে খামারটা আমি তো এমনি বললাম, তো প্র্যাকটিক্যালি আমার যে হাঁস মুরগির খামার, এবং আমরা তো বিষয় দেখতেছেন আমার মাছের এখানে প্রজেক্ট আছে। হ্যাঁ, তো এগুলো আমরা দেখলাম, তো ওখানে হাঁস মুরগি, কয়েল, তারপর আমি খরগোশও পালি, তারপর বিভিন্ন জাতের কবুতরও আছে। হ্যাঁ, এগুলো আমরা একটু, তারপর ওখানে আমার ছাদ বাগান আছে, ওখানে আমরা একটু ভিডিও দেখলে আপনারা আরও একটু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আসেন তাহলে আপনারা আমার সাথে আসেন। আচ্ছা, আমরা আমার খামারে চলে আসলাম। আমার সে স্বপ্নের খামার, সুন্দর খামার। আমি এটা অনেক দিন মানে আগে থেকে আমি এ ধরনের একটা খামার করব একটা আমি চিন্তা করছিলাম। তো এখন এই আপনারা দেখতেছেন চীনা হাঁস আছে, তারপর মুরগি আছে, তারপর খরগোশ। ভাই একটু খরগোশটা একটু বেরিয়ে দেখান। তো এভাবে তারপর ভিতরে আমার ইয়ে আছে, ওই হাঁসের ইয়ে আছে। হ্যাঁ, কবুতরের ইয়ে আছে, কয়েল পাখি আছে। হ্যাঁ, এই ধরনের এগুলো আমি আসলে আমার একটা স্বপ্ন ছিল। মোটামুটি আপনারা আমার খামারটা দেখতেছেন। এভাবে আপনারা যদি আমার মতো করে এভাবে ছোটোখাটো করতে চান, তাহলে আমার মনে হয় আপনারা সফলতা একটা দেখতে পারবেন। আপনার এখানে কীরকম কোন জাতের এই পশু পাখি আছে একটা উল্লেখ করে দিলে ভালো হয়। আচ্ছা, এখানে সবগুলো আসলে দেশি মুরগি। দেশি মুরগি এখানে আবার দুইটা জাত দেখা যায়, যে সাদাটা আরেকটা জাত, ও লালটা ওই লাল যেটা দেখাচ্ছে এটা একটা জাত। তারপর হাঁসের মধ্যে একটা ওই রাজহাঁস আছে, বড় ওই যে সাদা যেগুলো দেখাচ্ছে। আর হলো এই যে চীনা হাঁস আছে, চীনা হাঁস এগুলো বর্তমানে এগুলো ডিম পাড়তেছে। রাজহাঁসগুলো এখন মাত্র বয়স হলো 3 মাস, এগুলো 3 মাস হচ্ছে, এগুলো বড় হলে ডিম দিবে। আর মুরগিগুলো ডিম দিচ্ছে। তো ছোট ছোট হাঁস আছে, এগুলো আমরা ছোট অবস্থায় নিয়েছিলাম। হ্যাঁ, ওগুলো মোটামুটি মাশাআল্লাহ বড় হয়েছে। আর ওই এখানে আছে মোরগ আছে। হ্যাঁ, মোরগ আছে 3 থেকে 4টা মোরগ আছে। আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা মানে ঠিক কতটুকু বয়সের হাঁস মুরগি নিলে ওরা স্বাবলম্বী হতে পারবে, এটা একটু আমাদেরকে জানাবেন। আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে মানে এই যে বর্তমান হলে শীতকাল চলতেছে, এই অবস্থায় ছোটো মুরগিটা যদি কেউ মানে খামার করতে চায়, তাহলে এই ছোটো মুরগি না নেওয়াটা ভালো হবে। আমি সাজেস্ট করবো যে ওই মিনিমাম 2 মাসের যে মুরগি নিলে ওগুলো মানে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। হাঁস মুরগি উভয়ই? হ্যাঁ, না হাঁস আচ্ছা, হাঁসের ক্ষেত্রে হলো গিয়ে হাঁস তো ছোটো নিলে সমস্যা নাই। এগুলো তো এই শীতকালে মানে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় ওগুলো এই সমস্যা হয় না হাঁসের জন্য। না, মুরগির ক্ষেত্রে বলবো যে মানে 2 মাসের বাচ্চা নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, খরগোশের ক্ষেত্রে ওরা কীরকম থাকতে পছন্দ করে বা কী খায়, কীরকম পরিবেশে ওদেরকে রাখা উচিত? খরগোশ আসলে এখন তো শীতকাল, এগুলো তো বাইরে রাখার উপযোগী না, এগুলো ঘরের ভিতরেই অবশ্যই রাখতে হবে। একদম ওই যে খাঁচায় থাকুক না কেন, যেখানে থাকুক না, মানে একটু ছালা মরিয়ে রাখতে হবে, নাহলে ওরা অসুস্থ হয়ে যাবে। তো এরপরে ওদেরকে খাওয়া দাওয়া আমি যদি বলি, তাহলে ওদেরকে ওই বাজারে কিছু আপনি যদি টাকা খরচ কম করতে চান, তাহলে বর্তমানে হলো এই ফুলকপি, বাঁধাকপির যে অবশিষ্ট যেগুলো আছে, এগুলো মানে একদম বিনা টাকা এগুলো পাওয়া যায়, যা আমরা বর্তমানে এখানে আনছি। তো ওগুলো দিলে ওরা একদম স্বাচ্ছন্দ্যভাবে ওগুলো খেতে বেশি পছন্দ করে। আর এরপর তো খ্যারটা আছেই। হ্যাঁ, এই খ্যার দিলে ওরা মানে বেশি মানে খ্যারগুলো পছন্দ করে। আর হলো গিয়ে রাত্রের দিকে ওদের ওই একটা বলে করে যদি বালি দেওয়া যায়, ওরা বালিতে মানে থাকতে একটু পছন্দ করে বেশি। হ্যাঁ, রাত্রে ঘুমায় তো ওই বলের মধ্যে বালি দিলে মানে ভালো হয়, তো ওরা একটু এগুলো পছন্দ করে। তো এভাবে পরিচর্যা করা আমার মনে হয় মোটামুটি খরগোশ পালিয়ে অনেক লাভবান হওয়া যাবে। খরগোশের রোগ বালাই সম্পর্কে আমাদের কিছু জানান।
আসলে আমি তো নতুন উদ্যোক্তা, এই ওদের প্রথমে একটু সমস্যা হচ্ছিল, তো আমি দেখি গরম পানি দিয়ে অ্যাপ্লাই করছি। এবার দেখা যায় মোটামুটি ওদের যে হাসি যেটা আসছিল ওটা ভালো হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমার আমি অবশ্য দেখানো হয়নি, আমার ওখানে কয়েল পাখির আছে, তারপর কবুতরের আছে, আমার ওগুলো একটু দেখলে ভালো হয়। ঠিক আছে, আপনারা তো দেখতেছেন আমাদের কয়েল মাশাআল্লাহ অনেক সুস্থ আছে, অনেক লাফালাফি করতেছে। তো এগুলো আসলে আমি প্রথমেই এগুলো আনার পরেই তেমন একটা ভালো এখানে পরে দেখেছে, এগুলো অনেক এই লাফালাফি এবং করাতে আমার আরও কয়েল বাড়ানোর আরও একটা অনুপ্রেরণা জেগেছে। আরও আমি ইনশাল্লাহ আরও 100-200 কয়েল আনার আমি চিন্তা করতেছি। কবুতরও দেখতেছেন, এখানে কবুতর একটা হলো দেশি কবুতর ডান পাশেরটা, আর এই পাশে এটা হলো সিরাজি কবুতর তো বলা হয়, এটা অনেক সিরাজি কবুতর বলা হয়। তো এগুলো আসলে শখ করে নেওয়া আর কি। আমরা এখন আছি হেলালুদ্দিন ভাইয়ের ছাদ বাগানে। ছাদ বাগান সম্পর্কে কিছু জানান। ছাদ বাগানটা আসলে এখানে আপনারা তো দেখতেছেন, আমরা এখানে ওই ড্রাগন ফলের একটা চাষ দেখতেছেন। এটা আমরা মিনিমাম 2 বছর ধরে আমরা এই চাষটা করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা তো কিনতে হয়নি, আমরা একদম ভালো এখানে আমরা একটা ফল পাইছি। কিন্তু এটা আমি যেভাবে করছি আপনারা দেখতেছেন ভিডিওতে, এভাবে কিন্তু পরিচর্যা করতে হবে, এভাবে স্ট্যান্ডগুলো দিতে হবে। স্ট্যান্ডগুলো যদি দেওয়া না হয় তাহলে এগুলো বাড়বো না আর ফল আসবে না। তো এটা এই পুরো বছরে কিন্তু এটা 6 মাসে একটা আপনার ফল দেবে। আপনার 3 থেকে 4 বার করে আপনি ফল উঠাতে পারবেন। তাই এখানে আমরা বাজার থেকে খেয়ে দেখছি, আর আমাদেরগুলো খেয়ে দেখছি, অনেক সোফার ডিফারেন্স। তাই আমাদেরগুলো খুব সুমিষ্ট, এবং বাজারগুলো তো থাকে আপনার এই ফরমালিন থাকে, এটা স্প্রে মারে, আমাদের একদম নির্ভেজাল। তো আলহামদুলিল্লাহ আমাদের কিনতে হয়নি, আমরা ওইভাবে খাইছি। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনারা কিভাবে গাছই লাগিয়েছেন? কি চারা লাগিয়েছেন নাকি বিচি লাগিয়েছেন? এটা আমাদেরকে একটু জানান। এটা আসলে আমার এক ভাই থেকে আমরা এই 2 থেকে 3টা কাণ্ড আমরা আনছি, এখান থেকে শাখা আনছি। তো এই শাখা থেকেই এতগুলো হয়ে গেল। তো এগুলো আস্তে আস্তে একটু সময় লাগছে, তো একটু পরিচর্যা করছি, সময় লাগছে। তারপর আমি যেভাবে স্ট্যান্ড করছি, এইভাবে স্ট্যান্ডগুলো যদি করা হয় তাহলে দ্রুত এগুলো বেড়েও যায় আর ফলন ভালো দেয়। এগুলো ঝুলে থাকতে হয়, তাহলে আপনার ফলনটা ভালো আসবে। আচ্ছা, আপনি এগুলোর পাশাপাশি আর কি কি করেছেন আমাদেরকে দেখান। এগুলো তো ছোটো আকারে করছি, এখানে দেখতে পারেন। এখানে বেগুনের এই চারা আছে। এটা রিসেন্টলি এখানে আমরা করছি, নার্সিং করছি। তো এগুলো আছে। তারপর হলো এখানে কদু, ওই জাত কদু যাহাকে বলে, এটা আছে। তারপর এখানে ওই টমেটো দিছিলাম, টমেটো অনেকগুলো মরে গেছে। তো অনেক কিছু আছে এখানে। এর আগে এখানে কিছু শুকিয়ে গেছে, ওগুলো পাট শাক বলা হয়। এগুলো আমরা অনেক শাক খাইছি, অনেক বলার বাইরে অনেকগুলো শাক খাইছি। তো এইভাবে আমাদের আরও ওদিকে আছে, আপনারা চাইলে ওই দিকেও দেখতে পারেন। ওদিকে আরও আমাদের আছে ওই পাশে। আচ্ছা, বলুন। এখানে ওদিকে তো আপনারা দেখলেন ড্রাগন ফল থেকে নিয়ে ওই বেগুন চারার, আরেকটা এদিকে আমাদের অন্যদিকে এই শিম চারা আছে, তারপর মরিচ চারা আছে। ওই যে ওদিকে শিম চারা আছে। তারপর অন্যদিকে বেগুন, হ্যাঁ শিম চারা, ফরাস শিম বলা হয়, কি বলকে ফরাস শিম বলা হয়। তারপর ওই যে ওদিকে দেখা যাচ্ছে ধনিয়া পাতার, আমরা এখানে ফেলেছি ধনিয়া পাতার জন্য। যেহেতু এগুলো যদি উঠে দিলে আমাদের আর কিনে খেতে হবে না, এগুলো রিসেন্টলি ফেলেছি। আর এটাকে বলে ভাত পাতা বলা হয়। এটা যে কোনো দিলে একটা সুঘ্রাণ আসে, এটা হলো ভাত পাতা বলা হয়। এই যেগুলো, এটা হলো শিম চারা। হ্যাঁ, এখানে এদিকে একটা আছে ধনিয়া পাতার চাষ। তারপর এদিকে আছে আপনার
এই যে তুলসী পাতা ওদিকেও ছিল, এখানে তুলসী পাতা আছে, বিভিন্ন কাশি থেকে নিয়ে বিভিন্ন বাচ্চাদের এগুলো অনেক উপকার আসে। আর এই যে বেগুনের বেগুন চারার, হ্যাঁ। আচ্ছা, এগুলো চাষ করতে হলে মানে আমাদের কি সার দেওয়া উচিত বা কীরকম মাটিতে এগুলা হবে, এটা নিয়ে একটু ধারণা দেন দর্শকদের। আচ্ছা, এগুলো প্রথমে মানে এই চারা রোপণ করার আগে আমি যেভাবে করছি, প্রথম হলে কি ঝুরা মাটিকে ঝুরা করে, তারপর হলো ওই শুকনো গোবর অথবা ওই যে আমার যেহেতু খামার আছে, খামারের মুরগির যে বীজটা যেগুলো আছে শুকনো, এগুলো আমার এখানে ছাদে আছে, এগুলো দিয়ে আমি প্রথমে মাটি দিয়ে এগুলো আমি করে গেছি, মিক্সার করার পরে কিছুটা আমি রাখছি। তা রাখার পরে তারপর আমি এগুলো বাজার থেকে এই চারাগুলো কিনে আমি এখানে এই টপ আকারে করে রাখছি। তো এইভাবে যদি করা হয়, এইভাবে করে তো মানে 1-2 দিন পর পানি দিতে হবে। পানি দিলেও আস্তে আস্তে এগুলোর গ্রোথনেস আসবে। আচ্ছা, আপনি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এটি চাষ করেন বা এটার আশেপাশে মানে এটার এই হাইব্রিড কোনো কিছু বা বাজারতে কিনে আনছেন ওরকম কোনো কিছু সার ব্যবহার করেন আপনি? আমি আসলে আমি যেগুলো বললাম, এই যে এই গরুর মানে ইয়াতে গোবর আর হলো ওই মুরগির বীজটা, হ্যাঁ, এগুলো দিই। আর যখন ফুল এবং ফল আসার সময় আমি একটা কালো ফাঁস বলা হয়, এই কালো ফাঁসটা আমি এখানে অ্যাপ্লাই করি। তো ওগুলো দিয়ে মোটামুটি আপনার ফলটা ভালো আসে আর কি। আপনি আমাদের কবুতর এবং কোয়েল পাখির যে খামারটি দেখিয়েছেন, ছোট খামার, এরকম খামার করতে কীরকম পরিসরের জায়গা লাগবে বা কীরকম জায়গার মধ্যে মানুষ এটি স্বাচ্ছন্দ্যে পালন করতে পারবে, এটার একটি ধারণা দিন আমাদের। আচ্ছা, এখন এটা হলো গিয়ে ওই কবুতর তো আসলে আমরা তো ওখানে ভিতরে দেখলেন, এটা আমরা তো প্রথমে ফার্স্ট টাইম শুরু করছি, এটা তো কবুতর, এটা তো আমরা আসলে বাইরে শিফট করব, ঠিক আছে। তো আর যদি কয়েলের কথা বলি, কয়েলটা আসলে বেশি জায়গা লাগে না, আপনার এই 7 ফিটের মধ্যে একটা স্পেসের মধ্যে আপনার 4 থেকে 500 আপনার কয়েল পাখি ওখানে করতে পারবেন, খামার করতে পারবেন। তো এই যদি আপনি বেশি করে করতে পারেন তাহলে আপনার অনেক লাভবান হবেন এবং হলো অনেক ডিম দিবে। তো একটা ডিম বর্তমানে তো 5 থেকে 6 টাকা, আপনারা জানেন 5 থেকে 6 টাকা সেল করা যায়। তো ডিম আপনি যদি এভাবে বড়সড় করতে পারেন তাহলে আপনি ভালো লাভবান হবেন। আচ্ছা, এগুলো কতদিনের মধ্যে ডিম দেয়? এগুলো আসলে কেনার পরে আপনি যদি ভালোভাবে আপনি পরিচর্যা করেন এবং খানা দেন, পুষ্টিকর খানা মানে যে ফিডগুলো পাওয়া যায় ওগুলো দেন, তাহলে ধর না এই 2 মাস 1.5 মাসের মধ্যে ডিম দেয়। ডিম যখন দিবে, ডিমের জন্য আলাদা ফিড আছে, হ্যাঁ, মানে লেয়ার ফিড আছে, এই লেয়ার ফিডটা খাওয়ালে ও আরও বেশি ভালো, মানে যেগুলো ডিম দিচ্ছে না ওগুলো মানে একটা ডিমের মধ্যে চলে আসে। আচ্ছা, এগুলো কি পরিমাণে খাবার খাই বা দিনে কতটুকু এদের খাবার দিতে হয়? দিনে আসলে তেমন একটা বেশি দিতে হয় না, ওরা তো তেমন একটা বেশি খায় না। তো আমার যেটুক ভিডিওতে দেখলেন এখানে প্রায় যেগুলো আছে এগুলোর মধ্যে আমি যদি 1 কেজি আনি, এটা 3 দিন মতো মানে খাওয়ানো যায়, 3 দিন খাওয়ানো যায় 1 কেজি। আচ্ছা, আপনি মানে কোয়েল আর কবুতরদের কি খাবার দেন, এটা আমাদেরকে একটু জানাবেন। কোয়েল দেখে প্রথমে আসলে যখন ডিম দেয় নেই তখন আমি ওই গমের একটা মিক্সচার আছে, হ্যাঁ, ওইটা আমি খাওয়াইছি। আর হলো কবুতরকে খাওয়াইছি একটা মিক্সচার একটাই আছে, মানে গম ধান, হ্যাঁ, এই ধরনের একটা মিক্সচার খাওয়ানো আছে, তো ওগুলো দিলে মানে কবুতরকে হয়ে যায়। ধন্যবাদ হেলালুদ্দিন ভাইকে, আপনার অনুপ্রেরণামূলক কথা এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার মতো উদ্যোক্তারা আমাদের দেখিয়ে দিচ্ছেন যে পরিশ্রম এবং একাগ্রতা থাকলে সাফল্য সম্ভব। দর্শকরা, আশা করি আজকে এই গল্পে আপনাদের অনুপ্রেরণা দিয়েছে। আপনারা যদি মোহাম্মদ হেলালুদ্দিন ভাইয়ের খামার থেকে কিছু কিনতে চান বা তার সম্পর্কে আরও জানতে চান, কমেন্টে জানাবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।